সুপ্রিয় শ্রোতারা, গল্পের আশীর্বাদ অঙ্গিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আজ রয়েছে এর শেষ পর্ব, মহেশের মহাযাত্রা। পরশুরামের লেখা একটি ভৌতিক গল্পের নাম মহেশের মহাযাত্রা। পরশুরাম অতি পণ্ডিত এবং অতি রসিক একজন মানুষ। তার রসবোধে নমুনা দেই। রেস্টুরেন্টে এক ছেলে তার বন্ধুদের নিয়ে চা খেতে গিয়েছে। ছেলেটির বাবা হঠাৎ করে সেখানে গেলেন। ছেলেকে রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখে রেগে অগ্নিশর্মা হয়ে প্রচুর গালাগালি করে বের হয়ে এলেন। ছেলের বন্ধুরা বলল, তোর বাবা তোকে এত গালমন্দ করলো, আর তুই কিছুই বললি না? ছেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবার কথার কি করে জবাব দেই? একে তো তিনি বাবা, তার আবার বয়সও বড়। বাবা ছেলের চেয়ে বয়সে বড়, এই হলো পরশুরামের রসবোধ। তিনি হাসি তামাশা ব্যঙ্গরসিকতার গল্পের ভিড়ে মহেশের মহাযাত্রা নামে অদ্ভুত এক ভূতের গল্প লিখে ফেললেন। মহেশ নামের এক পার নাস্তিকের গল্প, যে মহেশ অঙ্ক দিয়ে প্রমাণ করেছে ঈশ্বর সমান শূন্য। একদল নাস্তিকের ঈশ্বরকে শূন্য প্রমাণ করার চেষ্টা যেমন আছে, আবার কঠিন আস্তিকদের চেষ্টা আছে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার। ঢাকা ইউনিভার্সিটি জার্নালে অঙ্কের একজন শিক্ষক ইনফিনিটি সিরিজ দিয়ে প্রমাণ করলেন ঈশ্বর আছেন। ভুবন খ্যাত অঙ্কবিদ ইয়োলাম চার্চের সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব বিতর্কে জড়িয়ে পড়লেন। তিনি ব্ল্যাকবোর্ডে বিদঘুটে এক অঙ্ক লিখে বললেন, এই সমীকরণ প্রমাণ করে ঈশ্বর নেই। আপনারা কেউ কি এই সমীকরণ ভ্রু প্রমাণ করতে পারবেন? চার্চের পাদরীরা মুখ চাওয়াচই করতে লাগলেন, কারণ অঙ্ক বিষয়ে তাদের জ্ঞান নেই। সম্প্রতি পত্রিকায় দেখলাম কঠিন তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, ঈশ্বর এবং আত্মা বলে কিছুই নেই। স্বর্গ নরক নেই, সবই মানুষের কল্পনা। মানব মস্তিষ্ক হলো একটা কম্পিউটার। কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। মৃত্যু হলো মানব মস্তিষ্ক নামক কম্পিউটারে কারেন্ট চলে যাওয়া। স্টিফেন হকিং কঠিন ব্যাধিতে আক্রান্ত। মস্তিষ্ক ছাড়া তার শরীরের সব কলকব্জাই অচল। তিনি নিজেই মনে করেছেন তার সময় ফুরিয়ে এসেছে। এই অবস্থায় মানুষ সাধারণত আস্তিকতার দিকে ঝুঁকে। তিনি পুরোপুরি অ্যাবাউট টার্ন করে বললেন, ঈশ্বর নেই। কোনো পবিত্র নির্দেশ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হতে পারে? শুরুতে এই ধরনের সরাসরি তিনি বলতেন না। তার কথাবার্তা ছিল সন্দেহবাদীদের মতো, ঈশ্বর থাকতেও পারেন, আবার নাও থাকতে পারেন। স্টিফেন হকিংয়ের এক উক্তিতে ঈশ্বর ধ্বংস হয়ে গেছে মনে করার কারণ নেই। আবার অনেক নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদের ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে জোরালো বক্তব্যে ঈশ্বরের প্রতিষ্ঠা হয় না। ঈশ্বর অধরাই থেকে গেছেন। আমি সামান্য বিপদে পড়েছি। স্টিফেন হকিংয়ের মন্তব্যে আমার কি বলার আছে তা অনেকেই জানতে চাচ্ছেন। এইসব জটিল বিষয়ে আমি নিতান্তই অভাজন। তারপরেও বিচিত্র কারণে কিছু বলার লোভ সামলাতে পারছি না। বিজ্ঞানীদের একটি শর্ত হকিং সাহেব পালন করেননি। তার পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলেন না। যখন পুরোপুরি নিশ্চিত হতে পারেন না, তখন বলেন তিনি অনুমান করছেন বা তার ধারণা। হকিং সরাসরি বলে বসলেন, ঈশ্বর নেই। তিনি নিজেও কিন্তু পদার্থবিদ্যায় তার থিওরি একাধিকবার প্রত্যাহার করেছেন। হকিং সাহেবের ধারণা অমরত্ব বলে কিছু নেই। তিনি সম্ভবত ভুলে গেছেন ডিএনএ অণু অমর। আমাদের এবং এই জগতে সৃষ্ট সকল প্রাণী ও বৃক্ষের প্রতি নির্দেশাবলী দেওয়া আছে ডিএনএতে। আমরা কখন যৌবনে যাব, কখন বুড়ো হব, সব নিয়ন্ত্রণ করছে ডিএনএ অণু। এই অণুই সদ্য প্রসব হওয়া গো শাবককে জানিয়ে দিচ্ছে একটি বিশেষ জায়গায় তোমার জন্য তরল খাবার রাখা আছে। মুখ দিয়ে সেখানে ধাক্কা দেওয়া মাত্র তোমার খাবার বের হয়ে আসবে। আমরা বাস্তবে কি দেখি? বাছুর মাতৃগর্ভ থেকে বের হয়ে ছুটে যাচ্ছে তার মায়ের ওলানের দিকে। তাকে কিছু বলে দিতে হচ্ছে না, তাকে নিয়ন্ত্রণ করছে রহস্যময় ডিএনএ। এই রহস্যময় ডিএনএ কি বলে দিচ্ছে না, হে মানব জাতি, তোমরা ঈশ্বরে অনুসন্ধান করো? এই কারণে কি মানুষ নিজের জন্য ঘর বানানোর আগে প্রার্থনা ঘর তৈরি করে? হকিং বলছেন মানব মস্তিষ্ক কম্পিউটারের মতো, সুইচ অফ করলেই কম্পিউটার বন্ধ। মৃত্যু মানব কম্পিউটারে সুইচ অফ করলেও
কিন্তু কম্পিউটারের মেমোরি থেকে যায়। আবার পৃথিবীর সব কম্পিউটারের মেমোরি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ সম্ভব। মহাশক্তিধর কারো পক্ষে একইভাবে প্রতিটি মানুষের মেমোরির সংরক্ষণও সম্ভব। তখনও কিন্তু আমরা অমর। সংরক্ষিত মেমোরি দিয়ে প্রাণ সৃষ্টিও সেই শক্তিধরের কাছে কোনো বিষয়ই না। মানুষ নিজেও মহাশক্তিধর। সেই মানুষ কোনো কারণ ছাড়াই সৃষ্টি হয়ে গেল। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বিশৃঙ্খলা নেই, তাকে কঠিন শৃঙ্খলার মধ্যে রাখা হয়েছে। তাকে পদার্থবিদ্যার প্রতিটি সূত্র মেনে চলতে হচ্ছে। এই সূত্রগুলি আপনা আপনি হয়ে গেছে। এর পেছনে কি কোনো পবিত্র আদেশ, ডিভাইন অর্ডার নেই? একদল বলছেন প্রাণের সৃষ্টি কেওস থেকে। অণুতে অণুতে ধাক্কাধাক্কিতে জটিল যৌগ তৈরি হলো। একসময় জটিল যৌগ আরও জটিল হলো। সে নিজের মতো আরও অণু তৈরি করলো। সৃষ্টি হলো প্রাণ। অণুতে অণুতে ধাক্কাধাক্কিতে একদিকে তৈরি হলো ধীমান মানুষ, অন্যদিকে তৈরি হলো গোলাপ, যার সৌন্দর্য ধীমান মানুষ বুঝতে পারছে। ব্যাপারটা খুব বেশি কাকতালীয় নয় কি? আমি ওল্ড ফুলস ক্লাবের আড্ডায় প্রায় ঈশ্বর বিষয়ক একটি গল্প বলি। পাঠকদের গল্পটি জানাচ্ছি। ধরা যাক, এক কঠিন নাস্তিক মঙ্গল গ্রহে গিয়েছেন। সেখানকার প্রাণহীন প্রস্তর সংকুল ভূমি দেখে তিনি বলতে পারেন, একে কেউ সৃষ্টি করেনি, অনাদিকাল থেকে এটা ছিল। তার এই বক্তব্যে কেউ তেমন বাধা দিবে না। কিন্তু তিনি যদি মঙ্গল গ্রহে হাঁটতে হাঁটতে একটা ডিজিটাল নাইকন ক্যামেরা পেয়ে যান, তাহলে তাকে বলতেই হবে, এই ক্যামেরা আপনা আপনি হয়নি, এর একজন সৃষ্টিকর্তা আছে। মনে করা যাক, ক্যামেরা হাতে তিনি আরও কিছু দূর গেলেন। এমন সময় গর্ত থেকে একটা খরগোশ বের হয়ে এলো। যে খরগোশের চোখ নাইকন ক্যামেরার চেয়েও 1000 গুণ জটিল। তখন কি তিনি স্বীকার করবেন যে এই খরগোশের একজন সৃষ্টিকর্তা আছে? মনে হয় স্বীকার করবেন না। কারণ নাস্তিক আস্তিক দুই দলই জেগে ঘুমিয়ে থাকার ভান করেন বলে তাদের ঘুম ভাঙানো যায় না। বিপদে পড়েন সন্দেহবাদীরা। যত দিন যায় ততই তাদের সন্দেহ বাড়তেই থাকে। পাদটিকা। রাতের অন্ধকারে এক অতি ধার্মিক বাড়িঘর ছেড়ে পথে নেমেছেন। তাকে একজন জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ঈশ্বরের সন্ধানে। সেই লোক অবাক হয়ে বলল, সে কি, ঈশ্বর কি হারিয়ে গেছেন যে তার সন্ধানে বের হতে হচ্ছে? দেবতা কি গ্রহান্তরের মানুষ? আমার কর্মজীবনের শুরুটা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেকচারার ভৌত রসায়ন। মা ও ভাই বোনদের ঢাকার শ্যামলীতে রেখে আমি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছি। মন যথেষ্টই খারাপ। ঢাকা শহরে একবার শিকড় বসে গেলে শিকড় ছেঁড়া কঠিন হয়ে দাঁড়ায়। বাবার মৃত্যু শোকে মা ও ভাই বোনেরা সামলে উঠতে পারেনি। তাদের সঙ্গে থাকা আমার জন্য খুবই জরুরি। আমি নিজেও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বছরের পর বছর হলে স্টলে থেকে ক্লান্ত। কিন্তু উপায় কি? ঢাকার এক ওষুধ কোম্পানিতে ভালো চাকরির সুযোগ ছিল, কিন্তু পেশা হিসেবে অধ্যাপনাকে অনেক আকর্ষণীয় মনে হলো। অল্প কিছু বই সঙ্গে নিয়ে ময়মনসিংহে উপস্থিত হলাম। অল্প কিছু বইয়ের একটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা। পাঠক কি ভাবছেন এই গদ্য লেখক বিরাট কবিতা প্রেমিক? ঘটনা তা না। এই বইটি আমি নিয়েছি সবগুলো কবিতা মুখস্থ করার জন্য। বন্ধু আনিস সাবিতের জীবনানন্দ দাশের অনেক কবিতা মুখস্থ। আমি ঠিক করেছি, আনিস সাবিত যখন আমাকে দেখতে ময়মনসিংহে আসবেন, তখন পুরো রূপসী বাংলা মুখস্থ শুনিয়ে তার পিলে চমকে দেব। পুরো কবিতার বই মুখস্থ করার পেছনে কাব্যপ্রেম নেই, আছে আনিস ভাইয়ের পিলে চমকে দেওয়ার বাসনা। ক্লাস নিতে শুরু করেছি। দ্রুতই রুটিনের ভেতর ঢুকে গেছি। বক্তৃতা তৈরির ফাঁকে ফাঁকে চলছে কবিতা মুখস্থ। থাকি ভাড়া করা একটা একতলা বাড়িতে। প্রতি রুমে 2জন করে শিক্ষক। আমার রুমমেট ডক্টর সিরাজুল কবির একদিন অবাক হয়ে বললেন, সারাদিন কবিতার বই পড়েন, ব্যাপার কি? আমি বললাম, শরীর ধুতে হয় সাবান দিয়ে, আর মন ময়লা হলে মন ধুতে হয় কবিতা দিয়ে। সহকর্মী চোখ কপালে তুলে বললেন, কি বলেন এইসব? সত্যি? অবশ্যই সত্যি। দেখি আপনার কবিতার বই। আমিও রোজ শোবার আগে কবিতা পড়ে মন ধোলাই করব। ডক্টর সিরাজের কবিতা পাঠের উৎসাহে দ্রুত ভাটা পড়ল। কবিতা পড়ে তিনি জীবনানন্দ সম্পর্কে কঠিন সব কথা বলতে শুরু করলেন। সবচেয়ে কম কঠিন কথাটা হলো,
এই কবিকে বাংলাদেশের একটি বিশেষ জেলায় পাঠিয়ে দিয়ে সুচিত্রা করার অতীব প্রয়োজন ছিল। যাই হোক, আমার রুমমেট একটি বিষয়ে অতি উৎসাহী আমাকে সাহায্য করতে লাগলেন। কোনো একটি কবিতা মুখস্থ হলেই আমি তার কাছে পরীক্ষা দিই। তিনি বই হাতে নিয়ে মিলিয়ে দেখেন আমি কোথাও ভুল করলাম কিনা। 2.5 মাসের মাথায় ডক্টর সিরাজ আমার দুটো বিষয় নিশ্চিন্ত হলেন। এক, হুমায়ুন আহমেদ নামক মানুষটিকেও একটি বিশেষ জেলায় পাঠিয়ে দ্রুত সুচিকিৎসা করার প্রয়োজন। দেরি হলে সমস্যা হতে পারে। 2, এই মানুষটির স্মরণশক্তি অত্যন্ত ভালো। প্রসঙ্গক্রমে বলে রাখি, ঔপন্যাসিক হওয়ার অতি আবশ্যকীয় শর্তের একটি ভালো স্মৃতিশক্তি। রূপসী বাংলার প্রতিটি কবিতা মুখস্থ হয়েছে। আনিস ভাইকে চমকে দেওয়ার প্রস্তুতি শেষ। ওনাকে চমকে দেওয়া গেল না, উনি আমাকে চমকে দেওয়ার ব্যবস্থা করলেন। পার্সেলে একটা প্যাকেট পাঠালেন। প্যাকেটে একটা বই, বইয়ের ভেতর তার লেখা একটি চিঠি আর 150 টাকা। চিঠিতে লেখা, হুমায়ুন, আমি বিশেষ ঝামেলায় পড়েছি। কি ঝামেলা তা বলতে পারছি না, কোনো একদিন হয়তো বলবো। ঝামেলার কারণেই তোমার এখানে আসতে পারছি না। তোমার কাছে এসে হইচই করে যে টাকাটা খরচ করব তা আলাদা করে রেখেছিলাম, তা তোমাকে পাঠিয়ে দিলাম। এই সঙ্গে একটা বই। তুমি উদ্ভট বিষয়ে বই পড়তে ভালোবাসো। এই বইটি যথেষ্টই উদ্ভট। আনিস সাবেদ। অনেকদিন আগের কথা। আনিস ভাই চিঠিটা সংগ্রহে নেই। স্মৃতি থেকে লিখলাম, একটু আগেই লিখেছি, আমার স্মৃতিশক্তি ভালো। আনিস ভাইয়ের পাঠানো বইটার নাম দেবতা কি গ্রহান্তের মানুষ। লেখকের নাম এরিক ফন দানিকেন। ভদ্রলোকের বাড়ি জার্মানিতে। তিনি ভূপর্যটক এবং শখের গবেষক। গবেষণার বিষয় প্রাচীন পৃথিবীর স্থাপত্যকলা। এই শখের প্রত্নতত্ত্ববিদের গবেষণার ফসল হল জগৎ বিখ্যাত বই দেবতা কি গ্রহান্তরের মানুষ। পৃথিবীর বহু ভাষায় বইটি অনুদিত হল। লেখক রাতারাতি বিশ্বখ্যাতি পেলেন। বইটিতে লেখক বললেন, মানব প্রজাতির শুরুর দিকে মহাকাশযানে চড়ে কিছু ভিন গ্রহের প্রাণী এসেছিল। তারা দেখতে মানুষের মতো। পৃথিবীতে সভ্যতার শুরুটা তারাই করে যায়। ভিন গ্রহের মানুষদের কর্মকাণ্ড দেখে পৃথিবীর মানুষ ধরে নেয় এরাই দেবতা। তারা দেবতাদের পূজা শুরু করে, দেবতাদের জন্য মন্দির বানাতে থাকে। প্রমাণ হিসেবে তিনি অতি প্রাচীন মন্দিরে কিছু দেবমূর্তির উল্লেখ করলেন। এইসব মূর্তি দেখে মনে হয় এরা স্পেস স্যুট পরে আছে, মাথায় হেলমেট, হেলমেটে অ্যান্টেনা। লেখক দেখালেন মায়ের সভ্যতার দেয়ালচিত্র। সেখানে মহাকাশযানে একজন নভোচারী বসে আছে। লেখক মন্দিরের ছবি দিলেন। সব মন্দির আকাশের দিকে সরু হয়ে উঠেছে, দেখে মনে হয় নভোযান। দানিকেন বললেন, পিরামিড বানানোর প্রযুক্তি মানুষের ছিল না, ভিন গ্রহে মানুষ বানিয়ে দিয়েছে। বালু থেকে গ্লাস বানাতে যে প্রচণ্ড তাপ লাগে সে প্রযুক্তিও মানুষের ছিল না, কিন্তু গ্লাস ও ফুলগোরাইটের অপূর্ব মূর্তি পাওয়া গেছে। আমি বই পড়ে অভিভূত। আমার কাছে মনে হলো শখের এই প্রত্নতত্ত্ববিদ অসাধারণ কাজ করেছেন। দানিকেন সাহেবের ভূত অনেকদিন আমার মাথায় চেপে রইল। তিনি অনেকগুলো বই লিখলেন, সব জোগাড় করলাম। বইগুলি পড়ি আর ভাবি, ইস, ভদ্রলোকের সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম। বিস্ময়করভাবে এই সুযোগ তৈরি হলো। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানালো বক্তৃতা দেওয়ার জন্য। আমি তখন সেই ইউনিভার্সিটির ছাত্র। হল লোকে লোকারণ্য। দানিকেন ভিডিও ক্লিপসিং দেখিয়ে চমৎকার বক্তৃতা করলেন। প্রমাণ করে দিলেন অতি প্রাচীনকালে ভিন গ্রহে মানুষ এসেছিল। মানব সভ্যতার শুরু তারা করে দিয়েছে। তুমুল করতালিতে বক্তৃতা শেষ হলো। দানিকেন বললেন, এই হলঘরে এমন কেউ আছে আমার পেশ করা হাইপোথিসিস যে বিশ্বাস করে না? কেউ কিছু বলল না, কিন্তু আমি উঠে দাঁড়ালাম। দানিকেন অবাক হয়ে বললেন, তুমি কেন বিশ্বাস করছো না? আমি বললাম, আপনার হাইপোথিসিসে মানুষের উদ্ভাবনের শক্তি, কর্মক্ষমতাকে ছোট করা হয়েছে। দানিকেন বললেন, তুমি মানুষের উদ্ভাবনের ক্ষমতা নিয়ে ধোয়াটে কথা না বলে আমি যেসব যুক্তি দিয়েছি তা খণ্ডন করো। একটি করলেই হবে। আমি বললাম, আপনি বক্তৃতায় বলেছেন বালি থেকে কাঁচ বানাতে যে তাপ লাগে তা তৈরির ক্ষমতা মানুষের একসময় ছিল না, অথচ তারও আগে কাচের তৈরি মানুষের মাথার খুলির ভাস্কর্য পাওয়া গেছে। তুমি এটা ভুল বলতে চাচ্ছ? না, পৃথিবীতে প্রাকৃতিকভাবে কাঁচ আর ফুল গেরাইট তৈরি হয়। বালুতে যখন বজ্রপাত হয় তখন ঘটনাটা ঘটে। প্রাকৃতিকভাবে তৈরি কাঁচ নিয়ে মূর্তি বানানো হয়েছে।
ভিনগ্রহে মানুষের সহায়তার প্রয়োজন হয়নি। দানিকেন আমার উপর স্পষ্টতই লাগলেন, কিন্তু রাগ প্রকাশ করলেন না। মাথা ঝাঁকিয়ে বললেন, ইন্টারেস্টিং হাইপোথিসিস। আমার যে গবেষক দল আছে তাদের এই হাইপোথিসিসে কথা বলা হবে। আমরা তুচ্ছ বিষয়কে গুরুত্ব দিই। চৈনিক দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যে বস্তু আকাশে উঠে তাকে একসময় মাটিতে নামতে হয়। দানিকেন সাহেব আকাশে উঠছিলেন, তাকে কঠিন মাটিতে নামতে হলো। এই কাজটি করল আমেরিকান টিভি চ্যানেল এবিসি। তারা দানিকেন এবং তার থিওরি নিয়ে 1 ঘন্টার একটি প্রতিবেদন তৈরি করল। বিজ্ঞানীদের কয়েকটা দল দানিকেনের প্রতিটি যুক্তি কঠিনভাবে খণ্ডন করলেন। প্রতিবেদনে আসল বোমাটি ছিল সবশেষে। সেখানে দেখানো হলো দানিকেন অর্ডার দিয়ে স্পেস স্যুট ও মাথায় হেলমেট পরা মূর্তি বানাচ্ছেন। এইসব মূর্তি তিনি ব্যবহার করেছেন তার গ্রন্থে। দানিকেনকে যখন এই ফাঁকিবাজির বিষয়ে প্রশ্ন করা হলো, তিনি শুধু হতাশ চোখে তাকালেন, কোনো জবাব দিতে পারলেন না, জবাব দেওয়ার চেষ্টাও করলেন না। পাদটিকা। যে মানুষ ঈশ্বর কণা গড পার্টিকেল গবেষণাগারে তৈরি করেছে, তার ক্ষমতাকে তাচ্ছিল্য করা কোনো উপায় এখন নেই, অতীতেও ছিল না। রেলগাড়ি ঝমাঝম। আমার শিশুবেলার প্রধান খেলা ছিল রেলগাড়ি খেলা। বাসার কাঠের চেয়ারগুলিকে একটি পেছনে আরেকটি সাজাতাম। প্রথম চেয়ারটি আমি গম্ভীর মুখে বসে ট্রেনের চাকার শব্দের অনুকরণে ঝিকঝিক ঝিকঝিক করতাম। শৈশবের অতি আনন্দময় সময় আলাদা করতে বললে আমি সঙ্গে সঙ্গে বলবো ট্রেনে করে দাদাবাড়ি নানাবাড়ি যাওয়া। তখনকার ট্রেনে ইঞ্জিন ছিল কয়লার। জানালার পাশে বসে মাথা বের করলে অবধারিতভাবে চোখে পড়ত ইঞ্জিনের ধোঁয়ার সঙ্গে উড়ে আসা কয়লার টুকরা। কাজেই বড়দের প্রধান চেষ্টা ছিল শিশুদের জানলা দিয়ে মাথা বের করতে না দেওয়া। বড়দের সব নিষেধ অগ্রাহ্য করে আমি শুধু যে মাথায় বের করতাম তা না, শরীরের অর্ধেকটা জানলা দিয়ে বের করে রাখতাম। বড় মামার দায়িত্ব ছিল শক্ত করে আমার পা চেপে ধরে রাখা। চিরকুমারের মতো চির বেকার বড় মামা আমাদের সঙ্গেই থাকতেন, আমাদের সঙ্গেই ঘুরে বেড়াতেন। অবসরে কবিতা ও জারিগান লিখতেন। কবিতাগুলিকে সুর বসিয়ে গান বানিয়ে শিশু মহলে দারুণ চাঞ্চল্য তৈরি করতেন। ট্রেন ভ্রমণে ফিরে যাই। শিশুবেলা কাটিয়ে আমি বালকবেলায় পড়লাম। রেলগাড়ির প্রতি আকর্ষণ মোটেই কমল না, বরং বাড়ল। আমার দুষ্টুমি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রেন ভ্রমণে সবসময় আমাকে বসতে হতো বাবার পাশে। বাবা ছিলেন নীরব শিক্ষক। তিনি খুব কায়দা করে নানান তথ্য তার বালক পুত্রের মাথায় ঢুকাতেন। যেমন টেলিগ্রাফের তারে বসে থাকা কোনো পাখির কী নাম, কেন রাস্তায় ট্রেন চলতে পারে না, ট্রেনে চলার জন্য চাকা লাগে। এক ট্রেন ভ্রমণে অদ্ভুত তথ্য দিয়ে তিনি তার বালক পুত্রকে চমকে দিলেন। তিনি বললেন, ট্রেন কত মাইল স্পিডে যাচ্ছে বলতে পারবি? আমি বললাম, না। বাবা বললেন, খুব সজা, টেলিগ্রাফে 27টা, সংখ্যায় ভুল হতে পারে, এখন মনে পড়ছে না। খাম্বার দূরত্ব হলো 1 মাইল। তুই ঘড়ি হাতে নিয়ে দেখবি 27টা খাম্বা পার হয়ে যেতে কত সময় লাগে। সেখান থেকে বের করবি ট্রেন ঘন্টায় কত মাইল বেগে যাচ্ছে। এরপর থেকে আমার প্রধান কাজ হলো ঘড়ি হাতে বসে টেলিগ্রাফের খাম্বা গুনে ট্রেন কত মাইল স্পিডে যাচ্ছে তা বের করা। বালক বয়সে তিনি বিশাল এক বিস্ময় আমার ভেতর তৈরি করে আমাকে অভিভূত করলেন। আমি চেষ্টা করতে থাকলাম এই জাতীয় কোনো বিষয় আমার পুত্র নিষাদের ভেতরে তৈরি করতে পারি কিনা। সমস্যা হচ্ছে নিষাদের বয়স 4। এই বয়সে শিশুরা সবসময় বিস্ময়ের ভেতরেই থাকে, তাদের আলাদা করে বিস্মিত করা যায় না। হঠাৎ সুযোগ হয়ে গেল। আমি শ্রীলঙ্কায় ট্রেনে করে কলম্বোর দিকে যাচ্ছি। পুত্র নিষাদকে মনে হচ্ছে আমার শৈশবের ফটোকপি। ট্রেন ভ্রমণের আনন্দে আমার মতে উদ্বেলিত। আমি তাকে বললাম, বাবা, মন দিয়ে শোনো, ট্রেনের চাকা কি বলছে। আমি বললাম, ট্রেনের চাকা তোমাদের 2 ভাইয়ের নাম বলছে। চাকা বলছে, নিষাদ নিনীত, নিষাদ নিনীত, নিষাদ নিনীত, নিষাদ নিনীত। নিষাদ আবারও কিছুক্ষণ কান পেতে থেকে অবাক হয়ে বলল, হ্যাঁ বলছে তো। পাঠকদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তারা জানেন যে যে কোনো ছন্দময় শব্দ ট্রেনের চাকার সঙ্গে মিলবে। পুত্র নিষাদ ব্যাপারটা জানে না। সে বিস্ময় এবং আনন্দে অভিভূত হয়ে গেল। সে বলল, বাবা, শ্রীলঙ্কার ট্রেন আমার নাম কিভাবে জানলো? আমি বললাম, সব ট্রেন তোমাদের 2 ভাইয়ের নাম জানে, বাংলাদেশের ট্রেনও জানে। বাংলাদেশে ফিরে সে আবার ট্রেনে চাপল। কিছুক্ষণের মধ্যে তার আনন্দধ্বনি। সে অবাক হয়ে বলল, ট্রেন বলছে নিষাদ নিনীত, নিষাদ নিনীত। আচ্ছা, আমি কি ছোট একটি বাচ্চার সঙ্গে প্রতারণা করলাম না? এই শিশুটি একদিন বড় হয়ে জানবে
ট্রেন তার নামে গান করে না, সে কি তখন নিজেকে প্রতারিত মনে করবে না? পৃথিবীর সব দেশেই নানানভাবে শিশুরা প্রতারিত হয়। পড়ে যাওয়া দাঁত ইঁদুরের গর্তে রাখলে ইঁদুর সুন্দর দাঁত উপহার দেয়। তারা বিশ্বাস করে সান্তাক্লজ এসে তাদের উপহার দিয়ে যায়। শিশুদের কাছে একসময় প্রতারণা ধরা পড়ে, তারা তখন আমার ধারণা বড়দের ক্ষমা করে দেয়। আমরা বড়রা প্রতারিত হই। প্রতারণা করেন রাজনীতিবিদরা। ইলেকশনের আগে কত সুন্দর সুন্দর কথা বলেন, বৈতরণী পার হওয়ার পর সব কিছু ভুলে যান। বিস্মৃতি ব্যাধি হয়। এই ব্যাধি 5 বছর থাকে, 5 বছর পর রোগ সারে। আবার পুনর্দমে পরনো কথা বলতে থাকেন। আমরা আবারও প্রতারিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। নারা একবারে বেলতলায় যায়, আমরা প্রতি 5 বছর অন্তর বেলতলায় যাই। বেলতলায় যেতে আমাদের বড় ভালো লাগে। আচ্ছা, এরকম হলে কেমন হয়? বাংলাদেশের সব মানুষ যদি ঠিক করে ভোট দিয়ে তো লাভ তো কিছু নেই, কাজেই নির্বাচনে আমরা কেউ ভোট দেব না। ইলেকশন হয়ে গেল, একটি ভোটও পড়ল না, তখন কি হবে? বাংলাদেশ কি সরকারবিহীন হয়ে পড়বে? আইন কি বলে? পাদটিকা। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামে আমি একটি স্কুল দিয়েছি। আমি কল্পনা যে সুন্দর স্কুল দেখি, এই স্কুলটি সেরকম। 4 বছর ধরে স্কুলটা চলছে, পাশের হার শতভাগ, ড্রপ আউট শূন্য। স্কুল দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, কিন্তু আমার এলাকার নির্বাচিত এমপি ও মহিলা এমপি কেউই 2 মিনিটের জন্য স্কুলে আসেননি। আমি কিছুদিন আগে একদল লেখক, কবি, অধ্যাপক, বুদ্ধিজীবীকে স্কুলে নিয়ে আমার এলাকার এমপিদের অনুরোধ করে চিঠি পাঠালাম তারাও যেন আসেন। দুজনে কেউই এলেন না। এমপিদের নানান কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হয়, বললেই তো তারা সময় বের করতে পারেন না। টার্ম শেষ হয়ে যাচ্ছে, এখনও শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা হলো না, এটা নিয়েও হয়তো ব্যস্ততা আছে। আমাদের সন্তানেরা থাকুক দুধে ভাতে, আমাদের এমপিরা থাকুক ট্যাক্স ফ্রি গাড়িতে। মিতা। দৈনিক বাংলার সিনিয়র সহকারী সম্পাদক সালি চৌধুরীর মাথায় কাজকর্ম তেমন ছিল না বলেই মনে হয়। অদ্ভুত অদ্ভুত আইডিয়া ভর করত। একদিন এরকম আইডিয়া ভর করল, তিনি আমার শহীদুল্লাহ হলের বাসায় উপস্থিত হয়ে বললেন, বাংলাদেশে 5 জন হুমায়ুন আছে, দৈনিক বাংলা এদের ছবির প্রসঙ্গে একসঙ্গে ছাপা হবে। আমি একটি ফিচার লিখব, নাম পঞ্চ হুমায়ুন। আমি বললাম, 5 জন কারা? সালে চৌধুরী বললেন, রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী, দৈনিক বাংলার সম্পাদক আহমেদ হুমায়ুন, অধ্যাপক ও কবি হুমায়ুন আজাদ, অভিনেতা হুমায়ুন ফরিদি এবং তুমি। আমি বললাম, উত্তম প্রস্তাব, তবে এখন না, আরও কিছুদিন যাক। সময় যেতে লাগলো, হুমায়ুনও ঝরে পড়তে শুরু করলেন। হুমায়ুন রশিদ চৌধুরী গেলেন, আহমেদ হুমায়ুন গেলেন, হুমায়ুন আজাদ গেলেন। হারাধনের 5টি ছেলের মধ্যে রইল বাকি 2। এই 2 জনের মধ্যে কে আগে ঝরবেন কে জানে। সময় শেষ হওয়ার আগেই হুমায়ুন ফরিদি বিষয়ে কিছু গল্প বলে ফেলতে চাচ্ছি। শুরু করি প্রথম পরিচয় গল্প। ফরিদির তখন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। বিটিভির অভিনয় রাজ্য দখল করে আছেন। একদিনের কথা, বেলি রোডে কী কারণে যেন গিয়েছি, হঠাৎ দেখি ফুটপাতে বসে কে যেন আয়েশ করে চা খাচ্ছে। তাকে ঘিরে রাজ্যের ভিড়। স্ট্রিট ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখানোর সময় তাদের ঘিরে এরকম ভিড় হয়। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম, ভিড় ঠেলে উকি দিলাম। দেখি হুমায়ুন ফরিদি চা খাচ্ছেন, সিগারেট টানছেন। রাজ্যের মানুষ চোখ বড় বড় করে এই দৃশ্য দেখছে, যেন তাদের জীবন ধন্য। হঠাৎ ফরিদির আমার উপর চোখ পড়ল। তিনি লজ্জিত গলায় বললেন, আপনি এখানে কি করেন? আমি বললাম, আপনার চা খাওয়া দেখি। ফরিদি উঠে এসে আমার হাত ধরে বললেন, আশ্চর্য ব্যাপার, মিতা, আসুন তো আমার সঙ্গে। নামের মিলের কারণে আমরা একজন অন্যজন মিতা সম্বোধন করি। তিনি একটি মণিহারি দোকানে আমাকে নিয়ে গেলেন। সেলসম্যানকে বললেন, আপনাদের দোকানের সবচেয়ে ভালো কলমটি আমাকে দিন, আমি মিতাকে গিফট করব। ফরিদিকে আমি একটি বই উৎসর্গ করেছি। উৎসর্গ পাতায় এই ঘটনাটি উল্লেখ করা আছে। এখন দ্বিতীয় গল্প। শুরুতে স্থান, কাল, পাত্র উল্লেখ করি। স্থান সুইডেন, কাল 2008, পাত্র মানিক। এই ভদ্রলোকের সুইডেনে একটি রেস্টুরেন্ট আছে। তিনি একদিন নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। দেশের বাইরে গেলে আমি কোথাও কোনো নিমন্ত্রণ গ্রহণ করি না, কারো বাড়িতেও তখন না। মানিক সাহেবের বাড়িতে গেলাম, কারণ তার চেহারা অবিকল হুমায়ুন ফরিদির মতো। আপন ভাইদের চেহারা তো এত মিল থাকে না। ভদ্রলোককে এই কথা জানাতেই তিনি বিনয় ভঙ্গিতে বললেন, অনেকেই এমন কথা বলে। আমি বললাম,
ফরিদির সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো পরিচয় কি আছে? মানিক বললেন, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। 1971 সালে আমি ও ফরিদি পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করেছি। আমি চমকালাম। এই অভিনেতা যে একজন বীর মুক্তিযোদ্ধা তা আমার জানা ছিল না। মানিকের বাড়িতে আমার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। সেখানে দেখি তার বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটির নাম ফরিদি। এই ঘরটি তিনি সারা বছর তার বন্ধু হুমায়ুন ফরিদির জন্য সাজিয়ে রাখেন। যদি ফরিদি বেড়াতে আসেন, অন্য কারোর সেই ঘরে প্রবেশাধিকার নেই। তৃতীয় গল্প, ফরিদি টেলিফোন করেছেন। আমি ফোন ধরতেই বললেন, মিতা, আপনি কি আচার খান? আমের আচার, তেঁতুলের আচার, এইসব? আমি বললাম, খাই। ফরিদি বললেন, সন্ধ্যায় আপনার সঙ্গে গল্প করতে আসব। ভাবছি তখন আচার নিয়ে আসব। তিনি গল্প করতে এলেন। সঙ্গে কোনো আচারের বোতল দেখলাম না। গল্প করে চলেও গেলেন। আমি ভাবলাম, বলি, মিতা, আমার আচারের বোতল কোথায়? শেষ পর্যন্ত বলা হলো না। আমরা দুজন দুজনকে মিতা ডাকি, কিন্তু আমাদের মধ্যে তেমন ঘনিষ্ঠতা নেই। রাত 12টার মতো বাজে। ঘুমানোর প্রয়োজন করছি। তখন দরজায় কলিং বেল। দরজা খুলে দেখি হুমায়ুন ফরিদির ড্রাইভার। তার সঙ্গে 23টা আচারের বোতল। তার দায়িত্ব ছিল দোকানে দোকানে ঘুরে যত রকমের আচারের বোতল ছিল সংগ্রহ করে নিয়ে আসা। সংগ্রহ করতে দেরি হয়েছে বলেই সে এত রাতে এসেছে। চতুর্থ এবং শেষ গল্প। এই গল্পটি শুনেছি আমার প্রিয় ও প্রতিভাময়ী এক জনপ্রিয় শিল্পীর কাছে। গল্পটি আমার এতই পছন্দ হয়েছিল যে এই লেখায় উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। গল্পের পটভূমি পরিবর্তন হয়েছে। নতুন পটভূমিতে গল্পটি বলা শোভন হচ্ছে কিনা বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। ফরিদি স্ত্রীর রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছেন, রাগ ভাঙাতে পারেননি। সুবর্ণা কঠিন মুখ করে ঘুমাতে গেছেন। ভোরবেলায় ঘুম ভাঙতেই সুবর্ণা হতভম্ব। ঘরের দেয়াল ও ছাদে ফরিদি লিখে ভর্তি করে ফেলেছে। লেখার বিষয়বস্তু, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। সুবর্ণা আমার সঙ্গে হাসতে হাসতে গল্পটা শুরু করেছিলেন। একসময় দেখি তার চোখে ভালোবাসা ও মমতার অশ্রু চিকচিক করছে। পাদটিকা। আচ্ছা, এই মানুষটি কি অভিনয় করায় একটি 21 পদক পেতে পারেন না? এই সম্মান কি তার প্রাপ্য না? যে 5 হুমায়ুনের নাম করা হলো তাদের মধ্যে ফরিদি ছাড়া বাকি সবাই 21 পদক পাওয়া। মিতার 60তম জন্মদিনে তার প্রতি আমার শুভেচ্ছা। হে পরম করুণাময়, এই নিঃসঙ্গ গুণী মানুষটিকে তুমি তোমার করুণাধারায় সিক্ত করে রাখো। আমিন। অধ্যাপক ইউনুস। একটি দৈনিক পত্রিকা অধ্যাপক ইউনুসকে নিয়ে প্রথম পাতায় কার্টুন ছেপেছে। সেখানে তিনি হাসি মুখে রোগাভোগা একজন মানুষের পা চেপে শূন্যে ঝুলিয়েছেন। মানুষটার মুখ থেকে ডলার পড়ছে। অধ্যাপক ইউনুস বড় একটা পাত্রে ডলার সংগ্রহ করছেন। কার্টুন দেখে কেউ কেউ হয়তো আনন্দ পেয়েছেন। আমি হয়েছি ব্যথিত ও বিস্মিত। পৃথিবী মান্য একজন মানুষকে এভাবে অপমান করা যায় না। ছোটবেলা থেকে আমরা শুনি মানিকে মান্য করিবে। বাংলা সাহিত্যে বিখ্যাত দুটি পংক্তিও আছে। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। অধ্যাপক ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। এর প্রধান কারণ, অতি গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে আমি নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করি। অনেক বছর আগে যখন অধ্যাপক ইউনুস নক্ষত্র হয়ে ওঠেননি, আমি তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে একটা বই উৎসর্গ করেছিলাম। সেই বইও আমি নিজের হাতে তাকে দেইনি। যতদূর মনে পড়ে, ইউনুস সাহেবের ছোট ভাই সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীরের হাত দিয়ে পাঠিয়েছি। মোহাম্মদ জাহাঙ্গীর সমাজের অতি গুরুত্বপূর্ণ কেউ না বলে তার সঙ্গে আমার কিঞ্চিত সখ্য আছে। অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান, তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেলে এভারেস্টে থাকি। হোটেল লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। সে বলছে, স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন। সে বলেছে, আমরা পেয়েছি। অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন। আমার মনে আছে, এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি। সেই উৎসবের শিখা আমি বুকের ভিতর এখনো জ্বালিয়ে রেখেছি। দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই, তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না। কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুসও ব্যবহার করেন। আমাদের ক্রিকেট খেলোয়াড়রা ব্যবহার করেন। আমার ছোট ছেলে নিশাত সাহস করে বলতে পারে না। হ উচ্চারণে তার সমস্যা হয়। সে বলে,
সাগস। আমিও তার মতো করে বলছি, অধ্যাপক ইউনুসকে ছোট করছে কার এত বড় সাগস? মানি লোকদের অসম্মান করে আমরা কি আনন্দ পাই? ব্যাপারটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে। আমরা যারা সাধারণ তারা বলতে পারি, এই দেখো, তুমি আমাদের মতোই সাধারণ। একটি পত্রিকায় পড়লাম গান্ধীজিকে নিয়ে বই লেখা হয়েছে। সেই বইয়ে যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে গান্ধীজি ছিলেন সমকামী। হায় রে কপাল! অধ্যাপক ইউনুসকে গান্ধীজির মতো গভীর গর্তে ফেলে দেওয়ার চেষ্টা হলেও আমি বিস্মিত হব না। তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় তার পেছনে থাকব এবং আশা করব তার মাথার উপরে ঘন কালো মেঘ সরে সূর্যকিরণ ঝলমল করে উঠবে। আশা করা ছাড়া একজন লেখক আর কি বা করতে পারেন? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে? রবীন্দ্রনাথ ঠাকুর, গীতালি। ঈর্ষা ও ভালোবাসা। পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, এবং বেহেশতে তোমরা প্রবেশ করবে ঈর্ষামুক্ত অবস্থায়। এর সরল অর্থ, শুধু বেহেশতেই মানুষ ঈর্ষামুক্ত, ধুলা কাদার পৃথিবীতে নয়। বিস্ময়কর হলেও সত্যি, ঈর্ষা এক অর্থে আমাদের চালিকা শক্তি। মানব সভ্যতা বিকাশের জন্য ঈর্ষার প্রয়োজন আছে। বেহেশতে যেহেতু সভ্যতা বিকাশের কিছু নেই, ঈর্ষার প্রয়োজন নেই। আমি নিজেকে ঈর্ষামুক্ত একজন মানুষ ভাবতে পছন্দ করি, যদিও জানি এই মানবিক দুর্বলতামুক্ত হওয়া মহাপুরুষদের পক্ষেও সম্ভব না। একজন মহাপুরুষও ঈর্ষা করবেন আরেকজন মহাপুরুষকে, এটাই নিপতনে সিদ্ধ। যাই হোক, এক শ্রাবণ মাসে মেঘলা দুপুরে কলকাতার দেশ পত্রিকা খুলে হিংসা নামক সর্পের ছোবল অনুভব করলাম। পত্রিকায় একটি উপন্যাসের সমালোচনা ছাপা হয়েছে। সমালোচক বলছেন, এই উপন্যাসের লেখক বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি। উপন্যাসটির নাম নূরজাহান, লেখকের নাম ইমদাদুল হক মিলন। দেশ পত্রিকায় এমন নির্ভেজাল প্রশংসা আমি আর কখনো কোনো লেখার হাতে দেখিনি। নূরজাহানের গল্প শেষ করতে মিলন প্রায় 1300 পৃষ্ঠা লিখেছেন। বাংলাদেশে এটি মনে হয় সর্ববৃহৎ উপন্যাস। লেখক হিসেবে জানি, একটি গল্পকে 1300 পৃষ্ঠা পর্যন্ত টানার অর্থ দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী পরিশ্রম, রাত জাগরণ, ক্লান্তি এবং হতাশা। হতাশার ব্যাপারটা ব্যাখ্যা করি। যে কোনো রচনাতেই লেখকের নানান হতাশা থাকে। গল্পটা যেমন দাঁড় করানো দরকার সেরকম করা গেল না। বিশেষ কোনো চরিত্র আরও স্পষ্ট হওয়া উচিত, তা হলো না। এইসব হতাশার সঙ্গে আসে আনন্দ, গল্প শেষ করার আনন্দ। নিজের কথা বলি, মিসির আলী বিষয়ক মাত্র 40 পৃষ্ঠার একটি বড় গল্প বৃহন্নলা শেষ করার আনন্দে, গল্প শেষ হওয়ার আনন্দে অভিভূত হয়েছিলাম। নূরজাহান শেষ করে মিলনের আনন্দ নিশ্চয়ই আমার চেয়ে 34 গুণ বেশি হয়েছে। নূরজাহান বৃহন্নলার চেয়ে 34 গুণ বড়। সব লেখকই চান তার নিজের আনন্দের ছায়া পাঠকদের মধ্যে পড়ুক। লেখক যেন বুঝতে পারেন তার কষ্ট জলে ভেসে চলে যায়নি। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশে মিলনের ক্ষেত্রে ব্যাপারটা কেন জানি ঘটছে না। উদাহরণ দিয়ে স্পষ্ট করি। এখন দৈনিক পত্রিকাগুলোর ফ্যাশন হলো সাহিত্য বিচারকের ভূমিকায় অভিনয় করা। এরা বর্ষসেরা উপন্যাস, মননশীল লেখার তালিকা তৈরি করে এবং পাঠকদের ভাবতে বাধ্য করে এইসব রচনায় শ্রেষ্ঠ, বাকি সব আবর্জনা। দৈনিক কালের কণ্ঠ 10টি সেরা উপন্যাসের তালিকা তৈরি করল। মিলনের নূরজাহান সেই তালিকায় নেই। আমি ভাবলাম, মিলন এই পত্রিকায় কাজ করে বলেই হয়তো তার নাম নেই। লোকে না ভেবে বসে তারা নেপোটিজম করছে। দৈনিক প্রথম আলো সেরা 10-এও মিলন নেই। এতে মিলনের মন খারাপ হয়েছে কিনা জানি না, আমি বিরক্ত হয়েছি। মিলনকে ডেকে বলেছি, দৈনিক পত্রিকায় সেরা 10-এ পুরো আয়োজনে ভুয়া। তারা কি বছরে প্রকাশিত সব লেখা পড়েন? জাতীয় গ্রন্থকেন্দ্র একসময় বই নামে পাক্ষিক পত্রিকা প্রকাশ করত, হয়তো এখনও করে। সেখানে প্রকাশিত বইগুলি পরিচিতি ছাপা হতো। দায়িত্বে ছিলেন এক বিদগ্ধ সমালোচক। একদিন অবাক হয়ে দেখি আমার গল্পগ্রন্থ আনন্দ বেদনা কাব্য নিয়ে লেখা হয়েছে। হুমায়ুন আহমেদের কাব্যগ্রন্থের কবিতাগুলি সুন্দর। কিছু কবিতায় ছন্দের ত্রুটি দেখা গেলেও রূপক নির্মাণে কবির দক্ষতা আছে। আমি মিলনের নূরজাহান প্রথম খণ্ড অনেক আগেই পড়েছিলাম। কালের কণ্ঠ এবং প্রথম আলোর ভূমিকায় ব্যথিত হয়ে দ্বিতীয় ও তৃতীয় খণ্ড পড়ে শেষ করলাম। অবশ্যই এই গ্রন্থটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য রচনা। আমি হলে বইটি 300 পৃষ্ঠাতে সীমাবদ্ধ রাখতাম। নূরজাহানের প্রধান ত্রুটি, এর লেখক কড়ি দিয়ে কিনলামের বিমল মিত্র হতে চেয়েছেন। যেন সবাই বলে এদেশের সবচেয়ে বড় উপন্যাস ইমদাদুল হক মিলন লিখেছেন। বৃহৎ উপন্যাস রচিত হবে,
এটি কোনো লেখার চালিকার শক্তি হতে পারে না। কবি ডব্লিউ.বি. ইয়েটস তার পুত্রকে একটি চিঠিতে লিখেছিলেন, লেখকদের জন্য আলাদা নরক যদি থাকে সেখানে থাকবে তাদের শ্রেষ্ঠ লেখাগুলো। যেসব ভুল এই লেখাগুলোতে করা হয়েছে তা লাল কালিতে চিহ্নিত থাকবে, বাহুল্য দাগানো থাকবে না, যা বাদ পড়েছে তাও উল্লেখ করা হবে। লেখক তার শ্রেষ্ঠ রচনাগুলোর ত্রুটি দেখে নরক যন্ত্রণার অন্তকাল দগ্ধ হবেন। কবি ইয়েটসের কথা ধরে বলি, বিভূতিভূষণের নরকে থাকবে পথের পাঁচালী, মানিক বন্দ্যোপাধ্যায়ের নরকে থাকবে পুতুল নাচের ইতিকথা এবং ইমদাদুল হক মিলনের নরকে নূরজাহান। এই অর্জনই বা কম কি? ইমদাদুল হক মিলনকে অভিনন্দন। পাদটিকা 1। অধ্যাপক হুমায়ুন আজাদ আমাকে এবং মিলনকে একটি বই উৎসর্গ করেছিলেন। বইটির নাম সবকিছু নষ্টদের অধিকারে যাবে। ঔপন্যাসিক হিসেবে আমরা দুজনে নষ্ট, এমন সূক্ষ্ম ইঙ্গিত। আমি বিষয়টা মজা পেয়ে হাসলাম। মিলন প্রতিশোধের বাসনায় হুমায়ুন আজাদকে একটি বই উৎসর্গ করল। বইটির নাম বন মানুষ। অধ্যাপক আজাদ এই ঘটনায় যথেষ্টই বিরক্ত হয়েছিলেন। পাদটিকা 2। ইমদাদুল হক মিলনের মতো ধৈর্য আমার নেই, কাজেই 1300 পৃষ্ঠার রং পেন্সিল লিখতে পারছি না। এই পর্বেই ইতি টানছি। পাঠকদের সঙ্গে আবারও কোনো এক প্রসঙ্গে দেখা হবে। বিদায়। আপনারা শুনছিলেন গল্পের আশীর্বাদ অগ্নিলা চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা রং পেন্সিল। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। নতুন কোনো গল্প নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।